আমি যেদিন কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে এসে উপস্থিত, যে আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না, প্রস্তুত না। তো পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে 2-1 নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কীভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সব কিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। একদম কমপ্লিট করে পুরোটা শেষ করতেন, মাথা থেকে লেজ পর্যন্ত, মানে ফলানোর মতো কোনো কিছু থাকতো না। তো এরকম অনেক স্মৃতি মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে। তো এই যে আজকে এখানে আজহারুল ভাই বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আরমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছিলেন, তো এই জন্য ওনাদের সঙ্গে দেখা হতো মেডিকেলে। আর ওনাকে তো ডান্ডাবেড়ি পরায় রাখতো সারাক্ষণ, উনি কোর্টে আসতেন, কোর্টে দেখা হতো। আর পরোয়ার ভাইয়ের কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে এসে উপস্থিত, যে আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না, প্রস্তুত না। তো পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকের ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে 2-1 নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কীভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সব কিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহর হুকুম 40 ঊর্ধ্ব হয়েছে। আমি 1980 সাল থেকে সরাসরি এই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে, ওনার হাত ধরে খালকাটা কর্মসূচি থেকে। তো প্রেসিডেন্ট জিয়া যেহেতু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে একজন মোমেন ছিলেন, ওই প্রকৃত মোমেনের পিছনে রাজনীতি করার সুবাদে আমি নিজে চেষ্টা করি তার আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক দর্শন আমাকে উদ্বুদ্ধ করেছিল। বিদায় সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনৈতিক উত্থান ছাত্র জীবনে। তা এখন পর্যন্ত অনেকেই বলে যে এখনও ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই। তা আল্লাহর হুকুম সবাই দোয়া করবেন, আমরা যেন মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি, বাইরে যেন সেটা রাখতে পারি। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিফারেন্স আপনাদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না, কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। পার্লামেন্টে সর্বশেষ 2008-এ যখন ছিলাম, তখন ওই প্রাইম মিনিস্টার ওখানে বসতো আর আমরা আমাদের বিরোধী দলের নেতার পিছনে বসতাম, এইভাবে আঙ্গুল দিয়ে বলতো তোকে দেখাই দিব। ওইটার প্রতিবাদও আমরা করেছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। তো যাই হোক, সবাই নতুনভাবে দেশটাকে গড়ব, এটাই তো আমাদের কাছে সাধারণ মানুষের আশা প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আজকে যে বইগুলো এখানে মোড়ক উন্মোচন হবে, আমার বিশ্বাস যে সবারই দৃষ্টি মাঝখানে যে বইটি লৌহ কপাটের অন্য জীবন তথা কারা স্মৃতি নিয়ে যে বইটি, এটির দিকে সবারই দৃষ্টি।
তার বাইরেও আমি একটি বিশেষ কথা বলতে চাই। আমি নিজেও একটি প্রকাশনার সাথে সম্পৃক্ত আছি, বাট রিসেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনুবাদ কর্ম নিয়ে ব্যস্ত আছি। অর্থাৎ আমরা বিশ্বের নানান গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্য ভাণ্ডার থেকে আমরা গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করার কাজে নিয়োজিত রয়েছি। আমার বিশ্বাস যে এই প্রশ্ন যদি আমাকে করেন যে এই কাজ কেন করেন, এটার একটা বড় উত্তর এটাও হবে যে আমাদের মৌলিক লেখক যেটা আর কি, সেটার বিরাট সংকট থাকার কারণেও আমরা অনুবাদ কর্মের দিকে একটু বেশি ঝুঁকে গেছি। এই যে আজকে 5টি বই প্রচ্ছদ প্রকাশনী থেকে প্রকাশিত হলো, পুরোটাই মৌলিক সাহিত্য এবং একজনের লেখকের, বাংলাদেশি লেখক। তো বাংলাদেশে তো লেখক সত্তা নানান দিক নানান বিভাগ নিয়ে ছিল। একটা দীর্ঘ সময় ধরে আমরা উপন্যাস, গল্প এইসব সেক্টরে বেশি সময় দিয়েছি, পড়েছিও আমরা। এখন সেখান থেকে বের হয়ে এসে জীবনবোধ নিয়ে, দর্শন নিয়ে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মেসেজ কি, সেই বিষয়গুলো নিয়ে লেখালেখি ব্যাপকভাবে সমাদৃত বা বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত। সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই আমাদের সামনে অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার যে 5টি বই এনেছেন, এই বইগুলোর মধ্যে বেশ কয়েকটি আগে থেকেই বাজারে আছে, আমরা এই বইগুলো সম্পর্কে জানতে পেরেছি। বাট এই যে কারাস্মৃতি নিয়ে যে লেখা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্যাটাগরিতে যারা আমরা আছি তারা সবাই কারাগারের দীর্ঘ স্মৃতি বহন করে চলেছি। জুলুম নির্যাতনের এমন কোনো দিক নাই, বিভাগ নাই। বিশেষ করে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল নায়েবে আমিররা উপস্থিত আছেন এখানে। তাদের উপর যে ভয়ঙ্কর জুলুম নির্যাতন হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমাদেরকে এই কারাস্মৃতিগুলো জানা দরকার। আমি জানি যে এটা খুবই দুঃসাধ্য, কারণ এত ব্যস্ততার মধ্যেও একটি দলের সেক্রেটারি জেনারেল হয়ে তিনি এই বই লিখেছেন। আসলে তিনি এটি প্রয়োজন ফিল করেছেন বলেই লিখেছেন। এবং এখানে আমার দাবি থাকবে, জামাতের নায়েবে আমির এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, এটি মাজহার ভাই, তার জীবনের জন্য যে ভয়ঙ্কর স্মৃতি, যে তিনি হত্যাকাণ্ডের ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, সেই স্মৃতিটা অবশ্যই তিনি লিখবেন। এবং এখানে দীর্ঘ ছাত্রজীবন থেকে শুরু করে যাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে, মাননীয় এমপি শহীদুদ্দিন চৌধুরী, এনি 24শে জুলাই পর্যন্ত তিনি অসংখ্যবার কারাগারে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সম্ভব হলে তিনিও তার স্মৃতিগুলো লিখবেন। আসলে এই লেখালেখিগুলোর মধ্য দিয়েই সাহিত্য সমৃদ্ধ হবে এবং দেশকে, দেশের জনগণকে বা বর্তমান প্রজন্মকে জানতে হবে। সংসদের লাস্ট দিন বা তার কয়েকদিন ব্যাপী আগ পর্যন্ত আমরা একটা আলোচনায় ছিলাম। অনেকজন এমপি একটা কথা বলেছেন যে বর্তমান প্রজন্মকে আমরা রিলেট করতে পারছি না। তো বর্তমান প্রজন্মকে আমরা কী দিয়ে রিলেট করব? আমাদের শুধু কথা, শুধু 2টা ভিডিও বক্তব্য দিয়ে দেওয়ার মাধ্যমে হবে না। এখানে অবশ্যই কিছু দালিলিক বিষয় থাকা লাগবে এবং সেটি অবশ্যই লিখিত আকারে থাকা দরকার। সেটা রেফারেন্স হিসেবে যেন গ্রহণ করতে পারে জাতি, এই প্রজন্ম বিশেষ করে। আমি এজন্য অশেষ মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার, যিনি এই সাহিত্যকর্ম করেছেন, এবং আমি যে দাবি রাখলাম সেই দাবিগুলো আমাদের সম্মানিত অতিথিরাও বিবেচনা করবেন। এই আশাবাদ রেখে আমি এই বইগুলোর উত্তরোত্তর সমৃদ্ধির সাফল্য কামনা করে আগামীর বাংলাদেশ সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।